মধ্যপ্রাচ্যকে ইতোমধ্যেই খুব অস্থিতিশীল করে ফেলেছে। আমরা দেখেছি যে ইরানে ইউএসএ এবং ইসরায়েলের এই আক্রমণের পর যেহেতু বাহরাইন, কাতার সহ অন্যান্য জায়গায় সামরিক স্থাপনাগুলো ইউএসএ এবং ইসরায়েল ব্যবহার করছে, ফলশ্রুতিতে ওই সকল জায়গায় কিন্তু ইরান পাল্টা আঘাত এনেছে। এবং আমরা কিছুক্ষণ আগেই আবুধাবিতে একজন নিহতের আমরা খবর পেয়েছি এবং এই মুহুর্মুহু আক্রমণগুলো চলতে থাকবে। তো ফলে এই সারা মধ্য প্রাচ্য জুড়েই একটা টান টান উত্তেজনা। এবং আমরা জানি যে পঞ্চম ইউএসএ যে নৌবহর সেটা বাহরাইনে ঘাঁটি রয়েছে, এছাড়াও আপনার কাতারে তাদের একটা বিমান ঘাঁটি রয়েছে ইউএসএ। তো ফলে এই জায়গাগুলো যখন ব্যবহৃত হচ্ছে তখন সেই দেশগুলো অরক্ষিত থাকার খুব একটা সম্ভাবনা দেখা যাচ্ছে না। এই আক্রমণটা করার পূর্বেই এক ধরনের যোগাযোগ ছিল বিশ্বের অনেক দেশের সাথে ইউএস এর, এবং তারা এটা যে খুব সাডেন একটা অ্যাটাক হয়েছে তা না, এটা অনেক দিন ধরে এই ধরনের একটা পরিকল্পনা আমরা লক্ষ্য করছিলাম। এখন এই যে আক্রমণটা হলো, এখানে ইরানের আমরা যেই বৈশিষ্ট্য জানি যে তাদের নেতৃত্ব এবং জাতি হিসেবে সেখানে তারা পাল্টা আঘাত হানবে এবং তারা সর্বোচ্চ তাদের যে প্রচেষ্টা সেটা চালাবে। তা এখানে যেটা হচ্ছে যে এই আক্রমণের বা এই হামলার মধ্য দিয়ে কিন্তু মোটামুটি ইউএসএ এবং ইসরায়েলের যে নাগরিকরা রয়েছে সারা বিশ্বব্যাপী, তাদের জীবনকেও কিন্তু একটা নিরাপত্তা এবং হুমকির মধ্যে ফেলে দেওয়া হয়েছে। কারণ ইরান একই সাথে এই আক্রমণগুলি করবে এবং যেহেতু মুসলিম জনগোষ্ঠী পৃথিবীর বিভিন্ন দেশেই তারা অবস্থান করে, ফলে এখানে একটা পাল্টা আঘাত হিসেবে বিভিন্ন ধরনের পরিকল্পনা চিন্তা কিন্তু অনেকের মাথায় আসবে। ইতিমধ্যে আমরা দেখছি যে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো জড়িয়ে গেছে। এখন এটা নির্ভর করছে ইউএসএ এবং ইসরায়েল তারা কতটা সাঁড়াশি আক্রমণ একের পর এক চালাতে থাকে। যদি এটা দীর্ঘমেয়াদী হয় তাহলে বিশ্বের অনেক দেশকে এটা এফেক্ট করবে। এখানে আমি যেটাই বলছিলাম যে এখানে ইরান তার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে। আমরা দেখেছি যে রাষ্ট্র হিসেবে তারা যে ধরনের একটা টেম্পারমেন্ট তাদের রয়েছে, তাদের নেতৃত্বের জায়গায় যারা রয়েছে তারা কিন্তু হার মানার ধরন না। যদিও আজকের আক্রমণেও ইউএসএ দাবি করছে যে কিছু রাজনৈতিক এবং সামরিক ব্যক্তিত্ব হতাহত হয়েছে, তারপরেও তাদের সেই সর্বোচ্চ চেষ্টাটা থাকবে। এটা আসলে যতটা বড় আমরা দেখছি, এটা কতটা সেখানে সংঘবদ্ধভাবে সেই বিদ্রোহ বা আন্দোলনটা, এটা আমরা অনেক ক্ষেত্রেই এটা অনেকে বলার চেষ্টা করছেন যে ইউএস এর এক ধরনের প্যাট্রোনেজ রয়েছে এই আন্দোলনের পেছনে। কিছু কিছু ক্ষোভ ইরানের ভিতরে অনেক আগে থেকেই ছিল। এখন দেখতে হবে যে জাতিগতভাবে সরকার পতনই কি এখানে মূল কথা কিনা, বা ইরানের সাধারণ জনগণ যেখানে ইসরায়েল এবং ইউএসএ আক্রমণের সাথে জড়িত, ফলে এই আন্দোলন বা বিদ্রোহকে খুব বেশি এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনাটা কম। কারণ এখানে জাতিগত এবং ধর্মগত কিছু বিষয় রয়েছে, সেখানে সাধারণ ইরানি জনগণকে তারা অবশ্যই পাশে পাবে বলে মনে হচ্ছে। ইরান একটু ভিন্ন প্রেক্ষাপট। আমরা সেই ইরানিয়ান রেভলিউশন 1979 থেকে যদি আমরা দেখি, যেখানে আসলে ইউএসএ কে বিতাড়িত করায়, মানে ইউএসএ এর এমন একটা সাপোর্ট ছিল শাহ গভর্নমেন্টের প্রতি, সেখানে তারা একটা জয়লাভ করেছে। তো সেই ক্ষতটা আমেরিকা ভুলেনি, যার ফলশ্রুতিতে এই ইরানিয়ান রেভলিউশনের পর বহুবার তারা চেষ্টা করেছে যে ইরানের যে গভর্নমেন্ট রয়েছে সেখানে একটা টার্মোইল সিচুয়েশন তৈরি করতেন। তো তারই ফলশ্রুতিতে এই বলা যায় যে এখনো সেই ক্ষোভগুলো রয়ে গেছে, কিন্তু সেটা সরকার পতনের ডাকে কতটা সাড়া ফেলবে এবং সাধারণ জনগণকে কতটা ঐক্যবদ্ধ করতে পারবে, এটা দেখার জন্য যথেষ্ট সময় প্রয়োজন। ইউএসএ এবং ইসরায়েলের মূল উদ্দেশ্যটা কি? তারা যদি কিছুটা ভয় ভীতি দেখানোর মতো বিষয় হয় সেটা একরকম, কিন্তু তারা যদি সরকার পতনের মূল আন্দোলনে যায় তাহলে বর্তমান সরকার চেষ্টা করবে তাদের শেষ পর্যন্ত লড়াই করা।